হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা শ্রী মায়াপুর ধামে অনেক ভক্তদের সাথে অনেক ধরনের কথাবার্তা বলার মাধ্যমে জানতে পারলাম যে ভক্তরা কিভাবে ভক্ত হন, কি করে মায়াপুরে আসেন। তো আমরা তাদের মুখ থেকে বিভিন্ন ধরনের উৎসাহমূলক প্রেরণামূলক কথা আমরা শুনতে পাই যে কীভাবে তারা ভক্ত হয়েছেন। তা আজকে আমরা খুব ভাগ্যবান, আমরা একজন ভক্তকে পেয়েছি আমাদের মাঝে। তার নাম হলো কমল নয়ন প্রভু। উনি প্রায় 12 বছর এক যুগ এই মায়াপুরে আছেন, বিভিন্ন ধরনের সেবায় যুক্ত ছিলেন। আপনারা জানেন মায়াপুরে একটা খুব বড় একটা বিভাগ, সংকীর্তন বিভাগ। সেই বিভাগে বিভিন্ন ধরনের বাস বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচার করে। 4 নম্বর বাসে উনি প্রচার করতেন। এখন ট্রাইবাল কেয়ার, জনজাতি যে প্রচার হচ্ছে সেখানে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা আমি তার কাছ থেকে একটু শ্রবণ করব যে উনি কি করে ইসকনে আসলেন, কি করে মায়াপুরে আসলেন, কি করে ভক্ত হলেন, উনার শ্রীপাঠ কোথায় ছিলেন। তো আমরা কমলায়ন প্রভুকে আহ, আহ, জিজ্ঞাসা করছি যে উনি যদি কৃপা করে বলেন তো ওনার ভক্তি জীবনের কথা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সমস্ত যারা দর্শনার্থী ভক্তবৃন্দ রয়েছেন সবার চরণে প্রণাম, গৌরেশ্বর প্রভুর শ্রী চরণে প্রণাম। তো প্রভু আমার জীবন বৃত্তান্ত এক কথায় জানতে চাইছেন, আমি কি করে ইসকনে এলাম, কি করে ভক্ত হলাম, বা ভক্তি জীবন আসার আগে কি করতাম। তো সেই সম্পর্কে বলতে গেলে আমি মূলত আমার বাড়ি হচ্ছে সমুদ্রগড়, নবদ্বীপ আচ্ছা, ধামের অন্তর্গত, যেখানে ঋতুদ্বীপ বলা হয়। তো ঋতুদ্বীপে আমার বাড়ি রয়েছে। মানে আপনি অলরেডি ধামবাসী, মানে এখান থেকে বেশি দূরে না, একদম কাছে। একদম খুব কাছে, খুব কাছে, মায়াপুর থেকে 6 6 কিলোমিটার কিলোমিটার। দূরে। তো আমি মাঝে কিছু সময় কল্যাণীতে থাকতাম মামা বাড়িতে। তো এখানে থেকে মামা একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন কলকাতাতে। আচ্ছা। তো ছোটবেলা থেকে ভক্তি জীবনের প্রতি একটা আলাদা উৎসাহ ছিল, এবং গ্রামে গঞ্জে যে সমস্ত কীর্তনগুলো হয়, বিশেষ করে আহ, এখন আমরা যেটা বুঝতে পারছি যে সহজিয়া হুম। কীর্তনগুলো হয়, আমি এমন এমন কীর্তনেও গিয়েছি সেখানে নাম সংকীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, কিন্তু মৎস্যের মানে মাছেরও ভোগ নিবেদন করা সাথে হচ্ছে। সাথে তো অন্য সেগুলো কিছু আমরা হচ্ছে। জানতাম না আগে, হুম। ওগুলোকেই সবকিছু মনে করতাম। তো এইভাবে যাই হোক একটা সাধু সঙ্গের মধ্যে ছিলাম। তো তারপরে উম, আমি ইস্কনে আসার আগে ইস্কনে আসার আগে এই আধ্যাত্মিক লাইন খোঁজার জন্য, আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার জন্য এমন কোনো জায়গা নেই যেখানে যাইনি, আচ্ছা। আর এমন কোনো মঠ মন্দির নেই সেখানে আমি কিছুদিন থাকিনি। ও, সব জায়গায় মানে কিছু কিছুদিন থেকে। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো মিশন রয়েছে, হুম। যতগুলো ধর্মীয় সংস্থা রয়েছেন, হুম। আমি প্রত্যেকের কাছে গেছি, প্রত্যেকের কাছে থেকেছি, আচ্ছা। কিন্তু জীবনের উদ্দেশ্য বুঝতে পারিনি কারো কাছে। হুম। একবার মনস্থ করলাম, ঘর দুয়ার ছেড়ে দিলাম, হুম। চলে যাব, বেরিয়ে পড়লাম। একটা নাম বলা যাবে না, যেহেতু এখানে হুম। অনেক লাখো লাখো হুম। ভক্তরা সেগুলো দেখবেন। তো আমি কারো ভাবাবেগে আঘাত করতে চাই না। তো মহারাজের সঙ্গে কথা হলো, মহারাজ বললেন ঠিক আছে এসেছো তাহলে থাকো, আচ্ছা। খুব ভালো হবে, তোমাদের মতো যুবক ছেলেদের খুব দরকার আছে আমাদের মিশনে। তো সেখানে থাকলাম। তো সেদিন একটা ওনাদের একটা বড় অনুষ্ঠান ছিল। আচ্ছা। তো আমি বললাম তাহলে ভালোই হলো, ভালো দিনে এসেছি। হুম। উনিও খুব উৎসাহ দিলেন, না আপনি খুব ভালো সময় এসেছেন, আজকে খুব ভালো দিন, আপনি হুম। বাড়ি ছেড়ে এসেছেন, মানে খুব আনন্দের বিষয়। তো আমার সন্ধ্যাবেলায় বলছেন যে আপনি কি বাইরের দিকে খাবেন না ভেতরের দিকে খাবেন। আচ্ছা। তো আমি বললাম তাহলে এখানে খাবার দাবার একটু আমাদের ব্যতিক্রম আছে। আচ্ছা। বলে মানে বুঝিয়ে বলুন আমাকে। হুম। দিয়ে উনি বলছেন যদি ভেতরের দিকে খান সন্ন্যাসীদের সঙ্গে, তাহলে ওইখানে হুম। মানে কাটাকাটি পাওয়া যাবে। আচ্ছা। কাটাকাটি বুঝতে পারছেন, হুম। মানে মাছ হয়েছে, হুম। মাছের ভোগ লেগেছে, সেটা খাওয়া যাবে, আর বাইরের দিকে খেলে যেমন জনসাধারণের জন্য যেমন হয় হুম। সেরকম। আমি তখন বুঝে গেলাম যে এখানে থাকা যাবে না, থাকা যাবে না। এখান থেকে বেরিয়ে যেতে হবে। কেননা আমি আগে কিছু পড়াশোনা করেছিলাম আধ্যাত্মিক জীবনে,
কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু কখনো নিজের স্বার্থ সিদ্ধি করা এটা একটা অনুচিত ব্যাপার। তা সেখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে মানে আরো অন্যান্য সম্প্রদায়গুলো যেখানে রয়েছেন, আমাদের নাম তো বলা যাবে না, সবাই বুঝে নেবেন। তো সেই সব সম্প্রদায়ে যুক্ত হয়েছিলাম, সেই সব সঙ্গীদের সঙ্গে সঙ্গও করতাম, তাদের অনুষ্ঠানে যেতাম। তো কোথাও আমি ঠিক বুঝলাম যে মনে হয় আমার কিছু অসুবিধা হচ্ছে, আমি থাকতে পারবো না। তো মন থেকে নিতে পারছেন পশ্চিমবঙ্গের না ব্যাপারটা। পশ্চিমবঙ্গের মোটামুটি 4টা সম্প্রদায় আমি একদম মানে পুরোপুরি যুক্ত হয়ে গেছিলাম ওদের আচ্ছা। সঙ্গে। মানে বাইরের যেগুলো আর কি, যাদেরকে আমরা সৎসঙ্গী বা কিংবা ধর্ম গুরু যারা রয়েছেন তাদের সঙ্গে একদম মানে বুঝে গেছেন আসলে কি বলতে চাইছি, যেহেতু নাম বলা যাবে না। তো তারপরে আমি ওইখান থেকে বেরিয়ে গেলাম যে না, এতে হবে না। তখন মামা বাড়ি গেলাম, মামার সঙ্গে কথাবার্তা বললাম, বলার পরে তখন মামা একটা কলকাতাতে চাকরির ব্যবস্থা করে দিল, সেখানে কিছুদিন চাকরিও করলাম। দিয়ে তারপরে হঠাৎ একদিন শিয়ালদা স্টেশন দিয়ে পেরিয়ে আসি, আমি ডেলি প্যাসেঞ্জারই করতাম কল্যাণী টু শিয়ালদা, আচ্ছা। আলগেন রোডে কাজে যেতাম। তো দেখছি তখন সংকীর্তন একটা বাস ওখানে দাঁড়িয়েছিল শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটায়, ঠিক বাইরে। আচ্ছা। আর ওইখানে সব ভক্তরা দেখছি খুব সুন্দর স্মার্ট সাধু, মানে এত সুন্দর। তো আমি ক্ষুধার্ত ছিলাম, প্রচন্ড ক্ষুধার্ত। অফিস গেছি 6টায়, আর 7টার সময় ফিরছি, দুপুরবেলায় রুটি ছিল, তা সে খেয়ে খেয়ে বেরিয়েছি। ক্ষুধার্তও ছিলাম আর মনে একটু ইয়েও ছিল, কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না, জীবনটা কিভাবে কাটবো। তো এখান থেকে উনি আমাকে বুঝিয়ে, তখন 70 টাকা ভগবত গীতা ছিল। আচ্ছা। তখন একটা ভগবত গীতা যথাযথ আমাকে দিলেন, বলে জীবনে এটা পড়ুন, আপনি জীবনের মানে হারিয়ে যাওয়া পথ খুঁজে পাবেন। আমি তখন ওই রকমই খুঁজে বেড়াচ্ছি। তো ওটা নিয়ে এসে পড়লাম, পরে টরে তখন বুঝতে পারলাম যে না, এই জীবনটা ভগবানের সেবার জন্যই উৎসর্গ করা উচিত। তো হঠাৎ করে আমার মনে এসে গেল, আরে আমার বাড়ির পাশে মায়াপুর, এত কাছে মায়াপুর। আমরা সত্যি কথা বলতে আমরা মায়াপুরটাকে খুব পছন্দ করতাম। মূলত ইস্কনকে আমাদের লোকাল লোক যারা রয়েছেন ওনারা খুব একটা বেশি পছন্দ করে না। কেন করে না? কেননা তাদের ব্যবহার আলাদা, জাগতিক লোকের ব্যবহার আলাদা, ভক্তদের ব্যবহার আলাদা। তো যাই হোক, অ্যাডজাস্ট হয় না সাধুদের সঙ্গে। তো আমি তখন কি করলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম ইস্কন চলে যাব, আচ্ছা, আর থাকবো না। তো 3 মাস 4 মাস কাজ করলাম, মামাকে বললাম, মামা মনে হয় আমার দ্বারা কিছু হবে না, এবারে মনে হচ্ছে রাস্তা পরিবর্তন করতে হবে। তো মামা বললেন, কি করবে তুমি? এরকম চলে যাব বাড়িতে, বাড়ি গিয়ে বাবার সঙ্গে কথা বলতে হবে কি করব না করব। তখন তো ফোনের অত ভালো যোগাযোগ ছিল না। তো এলাম বাড়িতে, বাবার সঙ্গে কথাবার্তা বললাম। বাবা তখন খুব চিন্তা ভাবনা করে বললেন, দেখো সিদ্ধান্ত নিচ্ছ খুব ভালো কথা, কিন্তু গিয়ে থাকতে পারবে কিনা সেটাকে ভেবে নাও, কেন অনেক জায়গায় তো গেলেই আবার রিটার্ন করলে। যাই হোক, বাড়ির লোকের যেমন হয়। আমি বলি ঠিক আছে, না চলো একবার তাও দেখি, সব জায়গাতে গেলাম, ইস্কনে একবার গিয়ে দেখি। তো আমার যেহেতু কাছে বাড়ি, আমরা মূলত ইস্কনে আসতাম বদমাইশি করতে। আচ্ছা, দোলের সময় হোক, অন্যান্য সময় হোক, কোনো ফেস্টিভ্যাল রথযাত্রা হলো, চলো মায়াপুরে গিয়ে ওই যেমন নেশা টেশা হয় ওই রকম বাইরে গিয়ে করবো। মানে আগে থেকে আসা যাওয়া ছিল? হ্যাঁ, আসা যাওয়া ছিল মায়াপুর। সে তো ঘরের কাছে মায়াপুর, কিন্তু মন্দিরে ঢোকা হতো না, মন্দিরে থাকার জন্য কোনো প্রস্তুতি ছিল না। তো হঠাৎ একদিন মনে সিদ্ধান্ত হলো, তার কিছুদিন পরে হোলি ছিল। আচ্ছা, দোল উৎসব। তো এই বছর দোলে যাব, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যাব না, একা যাব। আচ্ছা, একা। আমি একদম ভোর 5টার সময় মায়াপুর পৌঁছে গেছি। 5টার সময় মায়াপুর পৌঁছে গেছি, তখন ভজন কুটিরে ভজন কীর্তন চলছে, আরতি হয়ে গেছে। তো তখন 6টার সময় ক্লাস হবে, পার্কে ক্লাস হবে 6টার সময়, যখন যেখানে মন্দির রয়েছে সেখানে। তো এবার আমি তখন অলরেডি 6-7 জায়গায় দীক্ষা নিয়ে নিয়েছি, মানে বাড়ি থাকতে 6-7 জায়গায় 6বার দীক্ষা হয়েছে, 7বার রেডি হবে আর কি। মানে যেখানে যেখানে যাওয়া যায় সেখানে দীক্ষা হচ্ছে, সেখানে নিচ্ছি। কুলগুরু 3 জন পরিবর্তন করেছি। সে বিশাল কাহিনী। একবার কুলগুরু এসেছে বাড়িতে, বাবা বলছেন তাহলে গুরুদেবের সেবা করো। আমি ঠিক আছে করো তাহলে। গুরুদেব বিশাল বড় লিস্ট দিয়ে দিয়েছে, পাবদা মাছ হবে, ট্যাংরা মাছ হবে, এই হবে। সে বলছে প্রসাদ খাও। তাই বাবা বলছে গুরুদেবের থেকে উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। বলে তাহলে খাবো। দিয়ে সে বলছে হাত পাতো, হাত পেতেছি, মাটিতে বলছে হাত রাখো, বলে রেখেছি।
দিয়ে মাছের দিয়ে মাখিয়ে প্রসাদ দিয়েছে। আমি হুম। বললাম, কি প্রসাদ দেবে গুরুদেব, মাছের ঝোল দিচ্ছে। দিয়ে বলছে খাও। আমি বললাম, কি করে খাবো? বলছে না, কুকুরের মতো মাথা নিচু করে মাটিতে লাগিয়ে আচ্ছা। খাও। তা হুম। এরকমও পরিস্থিতিতে পড়েছিলাম হুম। আমি। তো যাই হোক, সেই সমস্ত পরিস্থিতি কাটিয়ে তো মনে মনে ভাবলাম একা একা মায়াপুরে যাব। তো সেই বছর আমার মনে পড়ে, আমি তো তখন কারো নাম জানি না, ইস্কনে হুম। অত পরিচিত আমার ছিল না কেউ। মায়াপুরে আসা যাওয়া ছিল, পরিচিত কেউ ছিল না। তো ছিল ভক্তিচারু স্বামী মহারাজ, উনি ইংরেজিতে ওই দিন আর কি সকালবেলা প্রবচন দেবেন প্যান্ডেলে। প্যান্ডেলে। হুম। বিশাল বড় প্যান্ডেল লেগে, হুম, মানে হুম, একটা হুম। বড় সেট ছিল মনে হচ্ছে, টিনের একটা সেট করা ছিল আচ্ছা, পার্কের মধ্যে। বুঝতে পেরেছি। ওইটা হ্যাঁ, হলো ওই ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসের সামনে হ্যাঁ, ছিল। ঠিক 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 ওইখানটায় ছিল, হুম, যেখানে এখন মন্দিরটা রয়েছে। মন্দিরটা আছে। তো ওখানে উনি প্রবচন দিলেন। তো আমি ইংরেজি প্রবচন শুনতে বসে গেলাম। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে এদিকে ইংরেজি, ওই মন্দিরের দিকে, মানে এই এখন যে রাধা মাধব মন্দির হ্যাঁ, ওইদিকে বাংলা হবে। ওইদিকে বাংলা। তাই আমি বললাম, তাহলে ইংরেজিই শুনবো। বাংলাটা হতো ব্রহ্মচারী আশ্রমে। কোথায় ঠিক হুম, আমি যাই তখন হোক। অত হ্যাঁ, জানি ওখানে না। ইংলিশ হচ্ছে। হ্যাঁ, তা আমি বললাম ইংরেজি শুনবো। হুম, তো তখন মানে মহারাজ যখন ক্লাস দিতে আসেন, ওনার সঙ্গে প্রায় ৩০-৪০ জন মানে একসাথে তোমরা। ব্রহ্মচারী আছে আর কি। আমি তখন সন্ন্যাসী হুম, ভাবতাম, এরা হয়তো সন্ন্যাসী। সবাই সন্ন্যাসী। তো মানে ওনার আওয়াজ শুনে হুম, আমি একদম, যেমন রাধা মাধব গাইছেন, আমি একদম, মানে ওই গানটা আমি জানতাম, হুম, হুম। কিন্তু ওনার কণ্ঠ শুনে আমার তখন এটাই মনে হচ্ছিল, লোকটা আদৌ গাইছে তো না রেকর্ডিং রেকর্ডিং কিছু চালানো। চলছে। আচ্ছা। এই আমি তখন মনে মনে ভাবছি যে এটা হতেও পারে, ইসকনের ব্যাপার তো, হুম, হুম। রেকর্ডিংও হতে পারে। তা দিয়ে উনি তখন সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ নবদ্বীপ অ্যান্ড বৃন্দাবন। আচ্ছা। তো উনি মায়াপুরটাকে এমনভাবে উপস্থাপন করেছিলেন হুম, যে যদিও নবদ্বীপ এবং বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই, হুম, একই ধাম, তথাপি নবদ্বীপ ধামটা হচ্ছে ঔদার্য ধাম। হুম। এখানে মহাপ্রভুর চরণে অপরাধ করলে মহাপ্রভু ক্ষমা করে দেন, বৃন্দাবনে কৃষ্ণের চরণে কেউ অপরাধ করলে রাধারানী তাকে বৃন্দাবনে স্থান দেন না। স্থান দেন না। হুম, ওই আমার মাথায় হুম, ঢুকে গেল, তাহলে আমার বাড়ি নবদ্বীপে, হুম। আমি কেন বাড়ি পড়ে আছি? আচ্ছা। আমি চলে এলাম, মানে আমাকে 6 দিন সময় লেগেছিল বাড়ি থেকে বেরিয়ে আসতে। হুম, আমি সেদিন থেকেই বাড়িতে নিরামিষ খাওয়া শুরু করেছিলাম। হুম। তো নিরামিষ খেতে মানে খেতে ক্লাস শুনে তখন বাড়ি চলে হ্যাঁ, যাওয়া হলো। বাড়ি চলে গেছি হুম, সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় কি বলবো, সেই আমার একজন রিলেটিভের সঙ্গে দেখা হয়েছে, তারা আমেরিকাতে থাকে। আমার দাদা হয়, হুম। আমার দিদি হয়, ওনারা আমেরিকাতে থাকেন। তো ও আমাকে একটা সুলভ কিচেনের কুপন দিয়েছিল। আমি সারাদিন কিচ্ছু খাইনি, একটু হুম, জলও খাইনি। তো আচ্ছা। অজ্ঞাতসারে যে কোনো উপায়ে আমার ওই দিন উপবাস হয়ে গেছে। উপবাস হয়ে গেছে। আচ্ছা। আর যখন সুলভ কিচেনে প্রসাদ খেতে গেছি, 25-30 রকমের এক মানে অনুকল্প প্রসাদ। হুম, তো আমি তখন আমার মাইন্ডে, আরে আমরা বাইরে খেতে পাই না, কত কষ্ট। হুম। আর এখানে সাধুরা এত এত সুন্দর প্রসাদ। সুন্দর খাবার খায়। মানে ওটাও একটা আমার আকর্ষণ ছিল, হুম, তাহলে এইখানে গেলে ভাই খাওয়া দাওয়ার আর বিশেষ কোনো কিছু অসুবিধা হবে না। তো সেভাবে আমি এলাম, নতুন ভক্ত ট্রেনিং করলাম। তখন পদ্মপাদ প্রভু ইনচার্জ ছিলেন। আর আমি তখন জানতাম না সিস্টেম কি, ইসকনে থাকতে গেলে কি কি করতে হয়। করতে হবে? আমি সরাসরি এসে ব্রহ্মচারী কিচেনে জয়েন করেছি। গোবর্ধন প্রভু তখন ইনচার্জ। আচ্ছা। এই গোবর্ধন প্রভুকে আমি বললাম যে প্রভু, কিছুদিন ছিলাম ওখানে, হুম, হুম, সেবা করতাম, সবজি টবজি কাটা, আর এরকম দিতেন। তা আমি তো জানি না যে সিস্টেম কি। তখন আমি জানতে পারলাম যে নতুন ভক্ত আলাদা ট্রেনিং হয় হুম। ব্রহ্মচারী ট্রেনিং এর থাকতে জন্য। গেলে। তো প্রভুকে বললাম, প্রভু আমাকে তিরস্কার করলো, তুই বেটা লোকাল লোক, তোকে এখানে নেবে না। হ্যাঁ। ঠিক আছে। আমি তো লোকাল তো তখন নিতে চায় না। আমি তখন ভাবছি, আরে ভাই রে ভাই, এত কষ্ট করে এই হ্যাঁ। পর্যন্ত পৌঁছে গেলাম সব ছেড়ে ছেড়ে দিয়ে, এখন বলছে লোকাল লোকাল হয়ে লোক ভুল নেবে হয়ে না। গেল নাকি? তাইলে এখন কি করা যায়? আমি বহুত চিন্তায় পড়ে গেলাম। প্রতিদিন রাধা মাধবের কাছে হুম, কান্না করতাম, হে ভগবান একটু জায়গা দাও, একটু পরিস্থিতি করে দাও। আমি যেতে চাই, আমি থাকতে চাই, কিন্তু হুম, আমি কেন থাকতে পারবো না? তা দিয়ে গোবর্ধন প্রভু একদিন পদ্মপাদ প্রভুকে ডেকে বলেছেন, আমার একটা ছেলে আছে তোমার কাছে থাকবে, কিন্তু হুম, লোকাল ছেলে, তাড়িয়ে হুম। টাড়িয়ে দিও না। তাই দিও না। দিয়ে তখন বলে, ঠিক আছে তাহলে আপনি বলছেন যখন, হুম, তাহলে আমি সেই এনডিপি নতুন ভক্তের ট্রেনিং করলাম। তারপরে কোথায় যাব, শঙ্কর নিতাই প্রভু তখন জেনারেল ম্যানেজার, হুম। ভক্তি প্রচার মহারাজ যিনি এখন, পরিব্রাজক মহারাজ। তো উনি বললেন, তোমার তো লোকাল বাড়ি, তোমাকে মায়াপুরে রাখবো। হুম, তো ট্রেনিং শেষে আর কি, যেমন হুম, ম্যানেজারের সঙ্গে একবার হুম। কথা মিট হয়। করতে হয়। মেটা যায়। তো উনি আমাকে বললেন, তুমি এক কাজ করো, দেখতে খুব শক্তভক্ত আছো তো, হুম, তাহলে সংকীর্তন প্রচার করো। আচ্ছা।
তাহলে মহারাজ প্রভু যা সেবা দেবেন তাই চেষ্টা অসুবিধা করব নেই। করে নেওয়ার জন্য। তা আমি সেই থেকে সংকীর্তন সেবা করছি। তা সংকীর্তন গাড়িতে 2 বছর থাকার পরে এত উৎসাহ দিচ্ছিলেন হুম, সমস্ত মহারাজের, ইস্কন, জিবিসি, সন্ন্যাসী, গুরুবর্গরা। তো আমার মনের মধ্যে উৎসাহ দিন দিন বাড়তেই থাকলো। আমি একদম আপনার 2011 থেকে 2016 পর্যন্ত, 2017 পর্যন্ত ওয়ার্ল্ডে টপ 10 হতাম আমরা সংকীর্তন হ্যাঁ প্রচার দেখেছি, করে। হ্যাঁ। তো যাই হোক, সেটা একটা খুব সুন্দর দিন ছিল, অত্যন্ত আনন্দের দিন ছিল। প্রচার করে যে এত আনন্দ আছে ওটা আমি জানতাম না। তখন আমাকে ভাগবত মহারাজ একটাই বলতেন, হুম, যদি ইস্কনে ব্রহ্মচারী সন্ন্যাসী থাকতে চাও তাহলে কম পক্ষে তোমাকে 1 যুগ গ্রন্থ প্রচার করতে গ্রন্থ হবে। বাজার করতে, আচ্ছা। তো যাই হোক, মহারাজের বিশেষ কৃপায় খুব সুন্দর আনন্দে কাটালাম। তখন শারীরিক কিছু অসুস্থতা দেখা দিল। হুম, তারপরে ডিপার্টমেন্ট চেঞ্জ করে ভক্তিবৃক্ষ প্রচারে যুক্ত হলাম। আচ্ছা। তা ভক্তিবৃক্ষ প্রচারের কিছু অসুবিধা হলো, তখন শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ হুম, হুম, ওনার চরণে আশ্রয় দিলেন। এবং এখন ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্ট, আচ্ছা। যেটা ইস্কন থেকে পরিচালিত হচ্ছে, আমি সেই ট্রাস্টে জনজাতিদের মধ্যে প্রচার করে এখন সিধা মায়াপুর অবস্থান করছি। ওখানে কি ধরনের সেবা করতে হয়? এখানে মূলত কাজ হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে যত লোক রয়েছে, যত মানুষ রয়েছে, আমার চোখে আমি যতটুকু দেখেছি, জনজাতি মানে আদিবাসীরা সবচাইতে পিছিয়ে। হুম, না আছে তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা, না আছে তাদের কোনো ভালো ব্যবস্থা, না তারা এখনো আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে মানুষ 3 বেলা খেতে পায় না। হুম, আদিবাসী যারা রয়েছেন পড়াশোনা তো অনেক পিছিয়ে, অনেক তাদের খাবার নেই। খাবার আছে তো মানে আমি একটা বাড়িতে আমার সঙ্গে আমি প্রচারে গিয়ে আমার একটু উপলব্ধি হলো, ওনার সঙ্গে কথা বললাম, বলছেন প্রভু যে ভাত যে খাবো, পান্তা ভাত খাবো, হুম, হুম। কিন্তু নুন আমার নাই। মানে পান্তা আনতে নুন ফুরে গেল। পান্তা আছে কিন্তু নুন নুন নেই, নেই। তাহলে তাদের অবস্থাটা কি? হুম, হুম, তো সেই পরিস্থিতিতে মানুষের কাছে গিয়ে তাদেরকে টেক কেয়ার করা, বিশেষ করে আমরা আদিবাসী বাচ্চাদের শিক্ষা এবং স্বাস্থ্য দুটার উপরে খুব জোর দিচ্ছেন হুম, মহারাজ। বাচ্চাদের আমরা একদম, একটা আদিবাসী বাচ্চা সে 0 ক্লাস থেকে ওর জীবনে ও যতটা পড়তে চায় আচ্ছা। এবং যেখানে পড়তে চায়, একদম মহারাজ আইআইটি এনআইটি পর্যন্ত মহারাজ পড়াতে, বিনা পয়সায় তাকে আচ্ছা। এই পড়াশোনার খরচা বহন করছি আমরা। হুম, সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, আমরা এই আমরা রিসেন্ট একটা এমন স্বাস্থ্য শিবির করেছিলাম আমি আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুরের। আমরা 10 লক্ষ 15 লক্ষ টাকার পর্যন্ত চিকিৎসা বিনা পয়সায় ওদের মাধ্যমে করিয়ে দিচ্ছি লোককে। আচ্ছা, আচ্ছা। মানে স্বাস্থ্য এবং শিক্ষা এই শিক্ষা দুটোর উপরে আমাদের বেশি বেশি জোর। গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং হুম, তারা আমাদের এক একটা, যারা আমরা দায়িত্বে রয়েছি, মানে আমরা এক একজনায় 10টা 15টা 20টা করে কোচিং সেন্টার চালাচ্ছি বিনা পয়সায়। ও, মানে যত বাচ্চা পড়বে সেই বাচ্চার মানে খাতা কলম পেন পেন্সিল যা লাগছে সেগুলো, দেন এক একটা টিচারের যা মায়না লাগে, আদিবাসী আদিবাসী মানে শিক্ষক দিয়েই আমরা পড়াশোনা আচ্ছা। করাচ্ছি। হুম, তো আমরা এইভাবে এত সেবা করছি তাদের। এখন আমাদের এমনও হয়ে গেছে আদিবাসীরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে হ্যাঁ, এখন তারা হরিনাম করছে, তারা নিরামিষ খাচ্ছে। আমার মনে পড়ে আমি এই বছর একটা মাতাজিকে দীক্ষা দেওয়া করিয়েছি। হুম। মানে 2 বছর আগে ওই মাতাজি ইঁদুর মেরে খেত। ইঁদুর ইঁদুর মেরে খেত? ইঁদুর ইঁদুর আচ্ছা। হ্যাঁ, হুম, মানে ওদের একটা পরব আছে, অনুষ্ঠান রয়েছে, হুম। যেই পরবে ইঁদুর মেরে খেতেই হবে ওদেরকে। ও, আচ্ছা। ওরা ধানের ক্ষেতের জমির যত আল থাকে না সব হুম, মানে কুপিয়ে ইঁদুর বার করে নেয়। মানে ওই হুম, দিনটা ওদের ওইটা একটা পরব আছে। আচ্ছা। তো সেই মাতাজি দীক্ষা হওয়ার পরে আমি এইবার শিশমান জগদার সঙ্গে গুরুমাদের কাছে দীক্ষা হলো। হুম, তো আমি ওনাকে বলছি, মাতাজি আগের জীবন আর এই জীবন কেমন লাগছে বলুন তো? দিয়ে বলছে, প্রভু একটা নারকীয় জীবন যাপন করতাম। হুম। মানে তখন যে আমরা মানুষ, সেই উপলব্ধিটাই আমাদের ছিল ছিল না, না। যেটা ইস্কনের কৃপায় ছিল, প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায় তারা সেই আজকে এত সুন্দর একটা জীবন যাপন করছেন তারা, খুব আনন্দের সঙ্গে।
তারা ভক্তি জীবন যাপন করছেন। এটাই শিল প্রভুপাদের কৃপা, এটাই ইস্কনের কৃপা। কোথায় ছিলাম আমি, আমার জীবনের পূর্ব ইতিহাস, আমার মনে হয় যারা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেনি, আমরা যারা সাধারণ পরিবার থেকে এসেছি, আমরা যদি আজকে পিছনের, আজকে আমি 15 বছর ইস্কনে আছি, 16 বছর হতে চললো, আমি এতদিন ধরে ইস্কনে আছি, আমার ইস্কনে আসার আগের জীবন আর আজকের জীবন যদি আমি তাকাই, মানে সে যে কতটা পার্থক্য সেটা বলে কোনো নিরূপণ করা যাবে না। এইভাবে আমরা শিল প্রভুপাদের সেবা যুক্ত আছি। তো এই ট্রাইবাল কেয়ারে আপনার আন্ডারে কতগুলো কোচিং সেন্টার প্লাস অ্যাক্টিভিটি গুলো আমার কি চলছে? কোচিং সেন্টার আছে 3টে। আচ্ছা, 3টা কোচিং সেন্টারে আপনার প্রায় 90-95টা বাচ্চা পড়াশোনা করছেন। তাদের দেখাশোনা আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে, চাল ডাল রিলিফ দেওয়া, ফান্ডিং করা, ফান্ডিংও কিছু কিছু কখনো করতে হচ্ছে। এখন আমার যিনি ইনচার্জ রয়েছেন শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ইসকন জিবিসি, উনি একদম মানে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ডে যে সমস্ত আদিবাসীগুলো রয়েছেন, মানে মহারাজের এত উৎসাহ, মানে তাদেরকে বাড়ি ঘর দুয়ার পর্যন্ত করে দিচ্ছেন। কিচ্ছু নেই থাকার, খাবার তো কিছুই নেই। মানে পরিবারের একটা পিতা যা করে একদম একটা সন্তানের জন্য, তিনি পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন, গ্রামের পর গ্রাম। আর মহারাজ সেটাই বলছেন, তোমরা যত পারো এই জনজাতি লোকের মধ্যে, তাদের মধ্যে কমপক্ষে বিকাশ ঘটাও, মানে অন্ধকার থেকে তাদেরকে বার করো। আর ভগবান লীলা আমরা দেখতে পাই, রামচন্দ্র কিন্তু এই বনে ছিলেন, প্রায় 12টা বছর বনে বনে ঘুরেছেন। তো সেক্ষেত্রে আমি একটা ক্লাসে শুনছিলাম ট্রাইবাল কেয়ারে, যে মহারাজই বলছিলেন যে মহাপ্রভু ঝাড়খণ্ডে বন দিয়ে গেছেন, সেখানে অনেককে ভক্ত বানিয়েছেন, উনার কীর্তন শুনে পশু পাখিরাও নৃত্য করেছে, কিন্তু এই জনজাতিরা যারা আছে তাদেরকে ভক্তিমূলক জীবনে আনা ইসকন ছাড়া তো কেউ করছে না, ইসকনও করছিল না। কিন্তু মহারাজ চিন্তা করেছেন তারা হলো রামচন্দ্রের পার্শ্বদের মতো, যারা কিনা বনে এখনো আছে, তাদেরকে ভক্তি জীবনে আনলে পরে মহাপ্রভু খুশি হবে, রামচন্দ্র খুশি হবে, সবাই সবাই। কৃষ্ণচন্দ্র ভগবান কৃষ্ণ তো বনচারী, যমুনা তীরে বনচারী। সেই জন্য এই যে গ্যাপটা ছিল ইসকনে, সেটা মহারাজ পুরো ফিল আপ করে দিয়েছেন। একদম একদম একদম। আসাম, ত্রিপুরা, দেখুন আমাদের প্রচার আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সাউথ ইন্ডিয়ার অনেক জায়গা। মানে আমরা মোটামুটি এখন আজকের দিনে দাঁড়িয়ে 12টা স্টেটে, 12টা স্টেট, হ্যাঁ 12টা স্টেটে এই প্রচার চলছে। ইসকন মানে এখন গ্রাম শহর সব উপচে পড়ে এখন বনের ভেতর চলে গেছে, মানে মানে কোথাও আর ফাঁকা নেই এখন, আর সব জায়গাতে এখন ইসকন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই তো মহাপ্রভু চেয়েছেন, প্রত্যেক নগর গ্রামে তার নাম কীর্তন হবে, সমস্ত জীব ভক্তে পরিণত হবে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে এই পৃথিবী এমন একদিন আসবেন বৈকুণ্ঠ লোকে পরিণত হবে, এই কলিযুগেই সেটা সম্ভব, আর সেটা হচ্ছেও আস্তে আস্তে। আজকের দিনে আপনি হয়তো এমন কোনো গ্রাম পাবেন না যেখানে একজন লোক ইসকনের ভক্ত নেই। দীক্ষা হয়তো না হতে পারে, কিন্তু সে কোনো না কোনো ভাবে ইসকনের সঙ্গে যুক্ত আছে, আচরণ করছে। কিন্তু হয়তো আদিবাসীরা ছিল না, আর সত্যি আদিবাসীরা ছিল না। আজকে আপনি ভাবুন, পশ্চিমবঙ্গে টুডু, হেমব্রম, হাসদা, মুন্ডা, মান্ডি, সর্দার, সিং, এগুলো তো আমরা নামও শুনিনি। আমরা যারা এখানে বসবাস করছি, এই হেমব্রম, হাসদা, টুডু, সিং, সর্দার, মান্ডি, এগুলোর নামও শুনিনি। এই এখন আপনার ওখান থেকে থেকে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই সমস্ত তারাও এখন তারা ভক্তি করছে। হ্যাঁ, একদম একদম, মানে বিশাল বড় একটা সাপোর্ট, খুব সুন্দর। মানে তারা আদিবাসীরা এত ভালো নয়, যদি আপনি তাদের সঙ্গে একটু মিশে যেতে পারেন। আদিবাসীরা মূলত কারোর সঙ্গে মিশতে না, একদম ধরা বাঁধা, মিশবেই না। যদি আপনাকে ভালোবেসে ফেলে না, তো সব দিয়ে দেবে, জীবন দিয়ে দেবে। যদি ওদের কিছু নেই, দেওয়ার মতো কিছু নেই, কিন্তু একদম দাঁড়িয়ে থাকবে স্টিল, এখান থেকে কিছু হবে না, এসব প্রভুর, মানে এইরকম ওরা এখন এমন সুন্দর ব্যবহার করছেন আমাদের সঙ্গে। না, আমরাও দেখতে পাচ্ছি প্রতি বছর ট্রাইবাল কেয়ারের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, বছরে একটা করে প্রোগ্রাম হয়। প্রতি বছর উত্তর দেখছি যে কেয়ারে প্রতি বছর কিছু কিছু দীক্ষা হচ্ছে, তারপর ভক্তের সংখ্যাও বাড়ছে।
একটা বিষয় যখন প্রথম বছর বা দ্বিতীয় বছর ট্রাইবাল কেয়ার হয়, তখন তারা কি অবস্থায় ছিল, আমার একটা অভিজ্ঞতা বলি। স্টেজে তাদেরকে কীর্তন করতে বলা হয়, তাদের কিন্তু কালচারাল প্রোগ্রাম থাকে, তারা হরিনাম করছে, ভুল হরিনাম করেছিল। তখন মহারাজ বলছে, কি এবার তোমরা মায়াপুরে এসছো, তোমরা এই হরিনাম করার জন্য এসছো, বা মহাপু এই হরিনাম দিতে এসে তোমরা ভুল করে ফেলেছো। মানে তারা কি একটা পরিস্থিতি ছিল যে হরিনামটা ওদেরকে শেখানো হয়েছে, বোঝানো, সবকিছু করার পরও এখানে এসে ভুল করে ফেলেছে। কিন্তু এখন মানে পুরো দীক্ষার মতো পরিস্থিতি চলে এসেছে, যারা ফ্যামিলিতে দীক্ষা নিয়েছে, তারা ভক্তি পালন করছে এবং ওরা এলাকায় প্রচার করছে। তাহলে ট্রাইবাল কেয়ারে যে কতটা ডেভেলপড হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সব মহারাজের কৃপা আর রামচন্দ্র মহাপ্রভু কৃষ্ণের কৃপা। তো মূলত আদিবাসীদের, জনজাতিদের প্রত্যেক যুগে যুগে ভগবানের কৃপা তারা পেয়েছেন। প্রত্যেক যুগে রামচন্দ্রের লীলাতেও পেয়েছেন, কৃষ্ণের লীলাতেও পেয়েছেন, এবং মহাপ্রভু লীলাতে তো পেয়েছেন। ভগবান তাদেরকে, আমাদের এমন ইতিহাস আছে, যারা দর্শক রয়েছেন শুনে রাখবেন, একটা ছোট্ট কাহিনী বলছি। আমাদের একজন ভক্ত, উনি মানে জঙ্গি ছিল, জঙ্গি, আদিবাসী। হ্যাঁ, মানে যাদেরকে আমরা বাংলায় ভাষায় নকশাল বলি, তারা সেই রকম ছিল। অনেক মানে মানে অন্যায় অত্যাচার করেছে লোকের উপরে। তো এইবারে সে কি করেছে, মানে উনি ওনার মানে রাইফেল সমেত 47 সমেত উনি সরকারের কাছে সারেন্ডার হয়েছেন। সারেন্ডার হয়েছেন উনি কেন হয়েছেন না, আমি হরে কৃষ্ণ করব, আর এই জীবনে থাকবো না, আমি ওই জন্য সারেন্ডার হয়েছি। দিয়ে তখন ওনাকে সরকার একটা পুলিশের চাকরি দেয়। মানে আসাম সরকার, গভর্নমেন্ট ওনাকে পুলিশের চাকরি দেয়, এবং পুলিশের চাকরি দেওয়ার পর এখন উনি হরিনাম দীক্ষা হয়ে গেছে, ব্রাহ্মণ দীক্ষাও মনে হয়ে গেছে, এবং উনি ওনার পরিবার, গ্রাম, গোটা গ্রাম বলছে সবাই হরিনাম করো। তাহলে দেখুন, এটা মহারাজের কত কৃপা, এটা মহাপ্রভুর কত কৃপা, প্রভুপাদের কত কৃপা। ইসকন এখন নগরাদি গ্রাম ছেড়ে বনের মধ্যেও বিভিন্ন জঙ্গলে মঙ্গল তৈরি করছে ইসকনের ভক্তরা। দেখতে পাচ্ছেন আমাদের কমলনারায়ণ প্রভুর মতো অনেক ভক্ত আছেন। প্রায় কতজন ভক্ত আছেন? আমাদের প্রায় 70 জন 60-70 জন ব্রহ্মচারী আছেন, মানে টোটাল যারা। প্রায় কতগুলো স্টেট বললেন? আমরা 12টা স্টেটে, 12টা স্টেটে 60 থেকে 70 জন এরকম ব্রহ্মচারী লিডার ভক্ত, এবং ওনারা আন্ডারে অনেক ভক্ত আছে যারা বিভিন্ন জিনিসগুলো দেখাশোনা করেন, জনজাতিদের ফ্যামিলি। আমাদের বহুত স্কুল রয়েছে, স্কুল অযোধ্যা পাহাড়ে স্কুল রয়েছে, পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ে। অনেক লোক বলে না ইসকন কি করছে, কোনো পড়াশোনা করে না, ওনারা জানেন না। ইসকনের স্কুল রয়েছে আমাদের ওই অযোধ্যা পাহাড়ে, প্রায় 350 বাচ্চা পড়াশোনা করছে, আদিবাসী বাচ্চা। আচ্ছা, আসামে আমাদের প্রায় 22-23টি স্কুল রয়েছে। টোটাল স্কুলের সংখ্যা কত? গুরুকুল রয়েছে আমাদের, মানে স্কুল 50টা ছাপিয়ে গেছে। 50টা স্কুল আছে। হ্যাঁ, তাই ইসকনের শিক্ষা প্লাস জনজাগতিক শিক্ষা মিক্সিং করে এরকম ভাবে ছোটবেলা থেকেই যতদিন পড়তে পারবে, পড়তে চায়। আমি এখন দর্শকদের সেটাও বলতে চাই, যদি কোনো আদিবাসী বাচ্চা থাকে, পড়াশোনা করতে পারছে না, তার শক্তি নেই, সামর্থ্য নেই, খেতে পারছে না, চলতে পারছে না, শারীরিক অসুস্থতা রয়েছেন, একদম আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করুন, ইসকনের সঙ্গে যোগাযোগ করুন, নাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বারও বলে দিচ্ছি, 8617855885, কমল নয়ন দাস। আপনি ইসকন পুরুলিয়া বা ইসকন রঘুনাথপুর টাইপ করলে পেয়ে যাবেন। আমার নাম্বার আপনাদেরকে দিয়ে রাখলাম। যদি কোনো আদিবাসী বাচ্চা, একদম আদিবাসী বাচ্চা হোক বা বয়স্ক হোক, অসুস্থ হোক, যাই হোক না কেন, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তার কাছে গিয়ে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। তাকে আসতেও হবে না যদি আদিবাসী হয়। দেখুন, এগুলো মহাপ্রভুর কৃপা, মহারাজের কৃপা। এই কৃপা আপনারা যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই মঙ্গল হবে। তা প্রভু নাম্বার দিয়ে দিলেন, আপনারা যদি কোনো আদিবাসী থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করে প্রভুকে সেরকম ভাবে সেবা করার সুযোগ দেবেন। মন্দিরে রেখে দেব পুরো, মানে ওর জীবনের জন্য ওকে বাড়িও থাকতে হবে না। আচ্ছা, ওকে হোস্টেল, ওর কোচিং, ওর পড়াশোনা আমার কাছে থাকবে, খাবে, সবকিছু একদম একটা কানা করিও দিতে লাগবে না, সারা জীবনে থাকলেই হলো শুধু। আচ্ছা, তাহলে প্রভু এরকম সুযোগ দিয়ে দিলেন। আপনারা যদি এরকম কেউ থাকে বা আপনারা যদি যোগাযোগ করতে চান, প্রভুর সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো। তো অনেক ধন্যবাদ আমাদের কমলনারায়ণ প্রভুকে, যিনি এইভাবে মহাপুর কৃপা সবার কাছে
বিশেষ করে মানে সমাজে সবথেকে অনগ্রসর যে জাতি আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। অনেক ধন্যবাদ ওনাকে। আমরা ওনাকে আমাদের কাছে পেয়েছি। উনি মাঝে মধ্যে আমাদের কাছে আসবেন। বিভিন্ন ধরনের আলোচনা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সময় ধরে আমাদের এসব কথা শোনার জন্য। হরে কৃষ্ণ। হরে শিল কৃষ্ণ। প্রভুপাদ কি জয় জয়। শিল নিতাই গৌর প্রভুপাদ। প্রেমানন্দ।